স্যার লাস্ট ক্লাসে শেষের দুইটা ম্যাথ একটু বুঝিয়ে দিবেন? লাস্ট ক্লাসের শেষের দুইটা? জি স্যার, 13 পেজের। শেষের দুইটা বলতে জি স্যার, এই দুইটা স্যার, এখান থেকে। এইটা লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ইয়েস স্যার, এই দুইটা ম্যাথ ছিল যে, ওই দুইটা ম্যাথ একটু একটু বুঝিয়ে দিলে ভালো হতো স্যার। আচ্ছা, আমি তোমাকে প্রথমটা বলে দেই, দেন তুমি পরেরটা এমনিতেই বুঝে যাবে, হ্যাঁ? আচ্ছা স্যার। আচ্ছা, তো যদি কোনো ইকুয়েশন এই ফর্মে থাকে, হ্যাঁ, dy/dx প্লাস pxy ইকুয়াল টু f(x), এই ফর্মে যদি থাকে এটাকে আমরা বলবো লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, যেমন একটা এক্সাম্পল দেয়া আছে dy/dx প্লাস 2xy ইকুয়াল টু x। এই ইকুয়েশনটা যদি আমরা এটার সাথে ম্যাচ করি, ম্যাচ করলে দেখা যাচ্ছে না ঠিক আছে, এইটার ফর্মের সাথে এটার ফরমেশন ঠিক আছে, তার মানে এটা একটা লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এবার আমরা আসি সলিউশনে, কিভাবে সলিউশন বের করব। আচ্ছা, তো প্রথম স্টেপটা হচ্ছে আমাকে ইন্টিগ্রেশন ফ্যাক্টর বের করতে হবে। ইন্টিগ্রেশন ফ্যাক্টর তো বলছি আমরা মিউ এক্স। সেই মিউ এক্সটা কিভাবে পাবো? মিউ এক্স এর ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি এক্স ডিএক্স। আমরা পি এক্স এর মানটা এই আমাদের যে ইকুয়েশনটা দিবে, যে ইকুয়েশনটা সলভ করতে হবে, সেখান থেকে আমরা পি এক্স বের করতে পারবো। সাপোজ যদি আমাকে এই ইকুয়েশনটাই সলভ করতে বলা হয়, তুমি যদি এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করো, তার মানে ওয়াই এর যে সহগ থাকবে, ওয়াই এর সহগটাই হচ্ছে পি এক্স এর ভ্যালু। তো এখানে ওয়াই এর সহগ কোনটা? ওয়াই এর সহগ হলো 2x, তার মানে এই 2x টা হবে px। তো যদি আমি এইটার বেলায় যদি এই এই ইকুয়েশনের যদি আমি ইন্টিগ্রেশন ফ্যাক্টর বের করি, তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2x dx হবে। তো উপরে যদি 2x dx থাকে এবং সেটা যদি ইন্টিগ্রেশন সাইন থাকে, আমরা x এর তো ইন্টিগ্রেশন জানি, x এর ইন্টিগ্রেশন হবে x স্কয়ার, তাই তো, x স্কয়ার বাই 2। তো এরকম করে সলভ করে আমাদের মিউ এক্স টা বের করতে হবে। আমি প্রথমে স্টেপ গুলো বলতেছি, এরপরে একটা আমরা কমপ্লিট সলিউশন দেখবো। প্রথমে আমরা এভাবে করে ইন্টিগ্রেশন ফ্যাক্টর মিউ এক্স, যেটা মিউ এক্স টা বের করব। সেকেন্ড ধাপ হচ্ছে আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, সেই ইকুয়েশনটাকে মিউ এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মানে এর এই যে ইকুয়েশনটা থাকবে, ইকুয়েশনটাকে আমরা মিউ এক্স এর যে ভ্যালু থাকবে, ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করব। তো মাল্টিপ্লাই করলে লেফট সাইডে আমার একটা কিছু টার্ম আসবে। আমি যখন মাল্টিপ্লাই করে সিম্পলিফাই করব, লেফট সাইডে কিছু টার্ম আসবে। সেই টার্ম গুলোকে একটা আরেকটা টার্ম দ্বারা রিপ্লেস করা যায়। কোনটা দ্বারা রিপ্লেস করা যাবে? মিউ এক্স এর ভ্যালু এবং যে ওয়াই আছে, এদের যে প্রোডাক্ট হবে, প্রোডাক্টের ডেরিভেটিভ দ্বারা রিপ্লেস করা যাবে। সেটা আমি দেখাচ্ছি কিভাবে এদের এই মিউ এক্স এবং ওয়াই এর প্রোডাক্টের ডেরিভেটিভ দ্বারা কিভাবে রিপ্লেস করা যাচ্ছে। তো রিপ্লেস করার পরে দেন আমরা উভয় সাইডে ইন্টিগ্রেশন ইউজ করব। ইন্টিগ্রেশন করার পরে ফাইনালি যেটা পাবো সেটাই হবে আমাদের সলিউশন। আচ্ছা, এই গেল স্টেপ গুলো। এবার আমি প্রবলেমটা আসি, ধরো এই একটা প্রবলেম দেয়া আছে, হ্যাঁ, এই প্রবলেমটা আমাদের সলভ করতে হবে। তো এটাকে যদি আমরা অরিজিনাল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, তাহলে ওয়াই এর যেটা সহগ, ওয়াই এর সহগটা হচ্ছে পি এক্স। তাহলে এখানে ওয়াই এর সহগ হচ্ছে 2/x। 2/x কে আমরা বলতে পারি পি অফ এক্স। ওকে, আর এই ডান পাশে যেটা থাকবে এটাকে বলতে পারি আমরা এফ অফ এক্স। তার মানে এফ অফ এক্স সমান হচ্ছে x-1। তো শুরুতে আমাদের ইন্টিগ্রেশন ফ্যাক্টর মিউ এক্স বের করতে হবে। মিউ এক্স এর ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স। এখানে পি এক্স এর ভ্যালু বসাতে হবে। পি এক্স এর ভ্যালু হচ্ছে 2/x, ডিএক্স ঠিক থাকবে, ইন্টিগ্রেশন সাইন ঠিক থাকবে। আচ্ছা, এবার আমি যদি 2টাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি, এখানে থাকতেছে 1/x ডিএক্স। তো 1/x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, লন এক্স আসবে। তাহলে তাহলে এখানে বলতে পারি ই টু দি পাওয়ার 2 লন এক্স। আমি এখানটাতে ভুলে ইন্টিগ্রেশন সাইন রেখে দিছিলাম, যেটা আমি পরে কেটে দিছি, এটা হবে না, হ্যাঁ, এখানেও এটা হবে না। তো এটাকে ইন্টিগ্রেশন করলে আসে ই টু দি পাওয়ার 2 লন এক্স। আচ্ছা, এবার এরকম যদি লন এক্স এর পরে একটা ভ্যালু থাকে, আগে লন এর পরে একটা ভ্যালু থাকে, আগে একটা ভ্যালু থাকে, তো এই আগের ভ্যালুটাকে হচ্ছে পরের ভ্যালুটার পাওয়ার আকারে লেখা যায়, পাওয়ার হিসাবে লেখা যায়। তো 2 লন এক্স কে লেখা যায় লন এক্স স্কোয়ার। আবার ই এবং লন একে অপরের বিপরীত, দুইটা কাটাকাটি যায়, শুধু এখানটাতে এক্স স্কোয়ার থাকবে। আচ্ছা, তাহলে মিউ এক্স এর ভ্যালু আসলো এক্স স্কোয়ার। এবার আমাদের হচ্ছে সেকেন্ড স্টেপ ছিল মিউ এক্স এর ভ্যালু দ্বারা ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করতে হবে। তো এখানে আমাদের যেটা ইকুয়েশন ছিল, এই ইকুয়েশনটা, এটাকে মিউ এক্স এর ভ্যালু আসলে এক্স স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করা হলো। এই যে এক্স স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করা হলো, এখানে এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স থাকবে। এখানে এক্স দিয়ে এখানে একটা এক্স কাটা যাবে, তাহলে থাকবে 2xy। আর এখানে এক্স স্কোয়ার দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে এক্স কিউব মাইনাস
এক্স স্কোয়ার আসবে। আচ্ছা, তো আমি বলছিলাম মাল্টিপ্লাই করার পরে লেফট সাইডে কিছু টার্ম আসবে, সেই টার্ম গুলোকে রিপ্লেস করা যাবে কি দিয়ে? মিউ এক্স এবং ওয়াই এর যে প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টের ডেরিভেটিভ দিয়ে। তার মানে মিউ এক্স ওয়াই, এটাকে যদি আমি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে যেটা পাবো সেটাই হবে হচ্ছে লেফট সাইডের যে টার্ম গুলো ছিল সেই টার্ম গুলো। আচ্ছা, তাহলে এবার দেখি, তুমি এখানটাতে ইন্টিগ্রেশন সাইন এবং এই ডিএক্স টা বাদ দাও, এটা কনসিডার করার দরকার নাই, শুধু ধরে নাও মিউ এক্স এবং ওয়াই এর প্রোডাক্ট। মিউ এক্স এর ভ্যালু তো হচ্ছে এক্স স্কোয়ার, রাইট? এক্স স্কোয়ার এবং ওয়াই এদের যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ডেরিভেটিভ, ডেরিভেটিভ মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন ডি বাই ডিএক্স। আচ্ছা, তাহলে এইটা দ্বারা আমরা কিভাবে এই টার্মটাকে রিপ্লেস করতে পারি? তুমি এইটার যদি ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করলে দেখবা এক্স্যাক্টলি এইটাই পাচ্ছি আমরা। কিভাবে পাচ্ছি? এক্স স্কোয়ারকে তুমি যদি কনস্ট্যান্ট রাখো, ওয়াই কে যদি ডিফারেন্সিয়েশন করো এক্স এর সাপেক্ষে, দেন ডি ওয়াই বাই ডিএক্স আসবে। তার মানে কি আসতেছে? এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডিএক্স, মানে প্রথম টার্মটা। এবার তুমি যদি ওয়াই কে কনস্ট্যান্ট রাখো, এক্স স্কোয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করো, টোয়াইস এক্স আসবে। তার মানে ওয়াই আমার কনস্ট্যান্ট আছে, আর এক্স স্কোয়ার কে করলে আসবে টোয়াইস এক্স, তার মানে টোয়াইস এক্স ওয়াই। তাহলে এখানে টোয়াইস এক্স ওয়াই আসতেছে। তার মানে দেখা যাচ্ছে যে এই দুইটা টার্মকে আমি যদি এভাবে রিপ্লেস করি, ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার ওয়াই, তার মানে সিমিলার রেজাল্ট প্রডিউস করতেছে। এই জন্য আমরা এইটাকে এইটা দ্বারা রিপ্লেস করতে পারবো, এই যে বাম পাশের টার্ম গুলোকে মিউ এক্স এবং ওয়াই এর প্রোডাক্টের ডেরিভেটিভ দিয়ে রিপ্লেস করতে পারবো। আচ্ছা, সেটা রিপ্লেস করলাম। এবার আমাদের ফাইনাল স্টেপ ছিল ইন্টিগ্রেশন করা। তো আমি কি করলাম, এখানটা তো ইন্টিগ্রেশন সাইন নিয়ে আসলাম, এখানটা তো ইন্টিগ্রেশন সাইন নিয়ে আসলাম। ইন্টিগ্রেশন নিয়ে আসলে সাথে আবার ইন্টিগ্রেশন ফ্যাক্টর যেটা আছে ডিএক্স, সে ডিএক্স টা নিয়ে আসতে হবে। এখানে ডিএক্স দিলাম, এখানে ডিএক্স দিলাম। এবার আমরা সবাই জানি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একে অপরের বিপরীত। কারণ হচ্ছে ডিফারেন্সিয়েশনকে আরেক নাম হলো ডেরিভেটিভ, আর ইন্টিগ্রেশনের আরেক নাম হলো এন্টি ডেরিভেটিভ। তার মানে ডেরিভেটিভের বিপরীত হচ্ছে এন্টি ডেরিভেটিভ। তো এই নাম থেকেও আমরা বুঝতে পারি ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন একে অপরের বিপরীত। সাপোজ তুমি যদি লন এক্স কে ডিফারেন্সিয়েশন করো পাবা হচ্ছে 1/x, আবার 1/x কে যদি তুমি ইন্টিগ্রেশন করো পাবা লন এক্স। তার মানে একটা আরেকটার বিপরীত। এই জন্য হচ্ছে ইন্টিগ্রেশন সাইন দিয়ে এই ডিফারেন্সিয়েশনকে কেটে দেওয়া যায়। তাহলে ইন্টিগ্রেশন দিয়ে যদি ডিফারেন্সিয়েশন আমরা কেটে দেই, তাহলে এখানে শুধুমাত্র এই ভ্যালু গুলো থাকবে এক্স স্কোয়ার ওয়াই। আর ডান পাশে যদি এটাকে আমরা ইন্টিগ্রেশন করি, এক্স কিউব কে ইন্টিগ্রেশন করলে হবে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, আর এক্স স্কোয়ার কে করলে আসবে এক্স কিউব ডিভাইডেড বাই 3, সেটা আসলো, আর প্লাস সি। এবার আমি বাম পাশে শুধুমাত্র ওয়াইটাকে রাখবো, ওয়াই রাখলে ডান পাশে এক্স স্কোয়ার চলে যাবে ডিভাইড আকারে। ডিভাইড আকারে চলে গেলে এখান থেকে থাকবে এক্স স্কোয়ার, এখান থেকে থাকবে এক্স, এখানে থাকবে প্লাস সি বাই এক্স স্কোয়ার। এইটা হলো আনসার। বুঝতে পারছি কিনা? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখানটা তো সেম কাজই করতে হবে। এখানটায় হচ্ছে আমার যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটা হলো এই ফর্মে, ডি বাই ডি ওয়াই বাই ডিএক্স, ডি ওয়াই বাই ডিএক্স প্লাস পি অফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এই ফর্মে আগে কনভার্ট করার পরে দেন পি এক্স এর মানটা নিতে হবে। তো দেখো এই যে ইকুয়েশনটা আছে, এই যে প্রবলেমটা আছে, এখানটাতে কিন্তু ডি ওয়াই বাই ডিএক্স মানে শুধু আলাদা ভাবে নাই, তার সাথে আরেকটা ভ্যালু আছে এক্স। আরেকটা ভ্যালু এখানটাতে থাকতে পারবে না। আমাদের ফর্মটাই ছিল এরকম, ডি ওয়াই বাই ডিএক্স প্লাস পি অফ পি এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ছিল। এই জন্য এক্স দিয়ে ডিভাইড করে নিতে হবে। এক্স দিয়ে ডিভাইড করে নিলে এইটা আসে। এখন আমি এখান থেকে বলতে পারি এখানে পি এক্স এর ভ্যালু হচ্ছে -4/x, আর রাইট সাইডে যেটা থাকবে টোটালটাই হচ্ছে এফ অফ এক্স। এরপরে তুমি সলভ করবে। ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, আজকে আমরা স্যার এখানে আরেকটা সমস্যা আছে। হ্যাঁ বলো। স্যার ডিটারমাইন অফ অর্ডার এন্ড ডিগ্রিতে ওই যে এক্সারসাইজ প্রথমটা, ওইখানে মনে হয় সেখানে ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ডিএক্স কিউব আছে, ওইটা কি ডিএক্স টু দি পাওয়ার 4 হবে না? আচ্ছা, কোনটা কোন এক্সারসাইজ গুলোর মধ্যে? জি স্যার, ডিটারমাইন অফ অর্ডার এন্ড ডিগ্রির এক্সারসাইজ। আচ্ছা, দাঁড়াও, এখানটাতে কোনটা? জি স্যার, প্রথমটা স্যার ডি টু দি পাওয়ার 4 ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স টু দি পাওয়ার 4 হবে না এটা? হ্যাঁ, এই নিচে, হ্যাঁ এখানে 4 জি হবে। স্যার, এটা হ্যাঁ এটা এখানে 4 4 হবে হবে। স্যার। হ্যাঁ 4 হবে, আমার মিস্টেক হয়েছে রাইট করে লেখার সময়। হ্যাঁ স্যার এখানে হ্যাঁ, আবার স্যার ডিগ্রি স্যার নট ডিফাইন, এটা নট ডিফাইন দিলে স্যার এটা পাওয়া যাবে না। আচ্ছা, এখানে ডিগ্রিটা নট ডিফাইন্ড কেন? আচ্ছা, এখানটায় দেখো কি বলা যায় যে নরমালি আমাদের যে ইকুয়েশন গুলো থাকে, ধরো তোমার ডি ওয়াই বাই ডিএক্স, মানে ডি ওয়াই এবং এক্স এর মধ্যেই থাকে। হ্যাঁ, তো ওইখানটায় হচ্ছে আমরা আমার যে হায়ার অর্ডার যেটা থাকে ওইটার যেটা পাওয়ার থাকবে সেটাকে আমরা
হচ্ছে ডিগ্রি হিসাবে নিব, হায়ার অর্ডার যে টার্ম থাকবে ওইটা ডিগ্রি হিসাবে নিব। বাট এখানটায় দেখা যাচ্ছে, দেখো তোমার এইটা ঠিক আছে, ওকে ফাইন, বাট এই যে টার্মটা যেটা আছে সাইন এক্স, এক্স না হয়ে সে মানে আহ, আমাদের নর্মাল যে ফর্ম যেটা, সেই নর্মাল ফর্মে না হয়ে এখানটাতে তোমার মানে অন্য একটা ডিফারেন্ট ফর্মে চলে আসছে। এরকম যদি কোনো মানে আনইউজুয়াল ফর্মে থাকে, ওইখান থেকে আমরা ডিগ্রি বের করতে পারবো না, ওইটার ডিগ্রি আমরা বের করবো না, ওইটার ডিগ্রি লিখে দিব নট স্পেসিফাইড বা নট ডিফাইন্ড। আর যদি এইরকম কোনো ফর্মে থাকে যে তোমার এই যে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট গুলো, যদি নর্মাল ফর্মে থাকে, যেগুলো হচ্ছে আমরা সলভ করে। বীজগাণিতিক ফর্ম, হ্যাঁ হ্যাঁ স্যার বীজগাণিতিক ফর্মে যে হ্যাঁ, মানে বীজগণিতিক ফর্মে থাকবে, ত্রিকোণমিতিক ত্রিকোণমিতি। ফর্মে থাকবে না, মানে অ্যালজেব্রিক ফর্মে যদি থাকে দেন আমরা ওখান থেকে আমরা ডিগ্রি এবং অর্ডারটা তো এমনি বের করতে পারছি, ডিগ্রিটা বের করতে পারবো, বাট যদি এরকম কোনো ট্রাইগোনোমেট্রিক ফর্মে থাকে দেন ওখান থেকে আমরা ডিগ্রিটাকে বের করতে পারবো না, তখন ওটা লিখতে হবে নট ডিফাইন্ড। স্যার স্যার ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট মানে? মানে ডিওয়াই বাই ডিএক্স কে বলা হয় ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, ডিওয়াই বাই হুম, ডিএক্স যেটা, মানে আমরা যখন জি কোনো একটা ভেরিয়েবলকে আরেকটা ভেরিয়েবলের সাপেক্ষে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করব, ওই টার্মটা কি বলা হয়? ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। আচ্ছা, তো আমরা স্যার এবার, হ্যাঁ বলো। স্যার ওই আপনি যে এক্সারসাইজ গুলো দিছিলেন সলিউশন অফ লিনিয়ার ফার্স্ট অর্ডারের, ওখানে একটু যে কোনো এক্সারসাইজের পাশে ওটার আনসারটা একটু লিখে দিলে ভালো হতো আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা আমি লিখে দিব, হ্যাঁ। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হ্যাঁ, আমরা একটু আগে দেখছি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন দেখছি। এবার আসি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ফর্মে যদি কোনো ইকুয়েশন থাকে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এফ অফ এক্স, আগের ফর্মটা কিরকম ছিল? ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি অফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, ওই ফর্মে যদি থাকে ওটাকে বলবো আমরা লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বাট এই ফর্মে যদি থাকে সেটাকে বলবো আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, সহজেই বোঝা যায় ফার্স্ট অর্ডার মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ থাকবে, আর ফার্স্ট ডিগ্রি দ্বারা বোঝা যাচ্ছে ওই ফার্স্ট ডেরিভেটিভের যে টার্মটা থাকবে তার পাওয়ারও 1 থাকবে। এরকম যদি কোনো ইকুয়েশন হয় সেটাকে বলবো আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে যদি সলভ করা হয়, কিভাবে সলভ করব? প্রথম এখান থেকে আমি ডিওয়াই এর টার্মটা রাখবো আর ডিএক্স টা হচ্ছে রাইট সাইডে চলে যাবে, তাহলে এখানে থাকবে ডিওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ডিএক্স থাকবে। এর পরের স্টেপ হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে উভয় সাইডকে ইন্টিগ্রেশন করলে কি হবে? ডিওয়াই কে যদি ইন্টিগ্রেশন করা হয় ওয়াই হয়ে যাবে, আর এই পাশে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি একটা ভ্যালু পাবো, দেন প্লাস কনস্ট্যান্ট ভ্যালু দিতে হবে। এই যে টার্মটা পাবো এটা কি বলা হচ্ছে? আনসার। এখানে আমি একটা স্যাম্পল দেখালাম যে প্রথমে আমি ডিওয়াই রাখবো লেফট সাইডে, ডিএক্স টা চলে যাবে রাইট সাইডে, দেন উভয় সাইডকে আমার ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করার পরে দেন আমি যে আনসারটা পাবো, ইন্টিগ্রেশন করার পরে যে আনসারটা পাবো ওইটাই হচ্ছে আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। এবার আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে বুঝবো কিভাবে হবে। ধরো এরকম একটা এক্সাম্পল দেয়া আছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এরকম যদি কোনো একটা প্রবলেম দেয়া থাকে, এটা আসলে আমাদের যে ইকুয়েশনটা ছিল এই যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটার সাথে ম্যাচ করে কিনা দেখো। বাম পাশে থাকবে ডিওয়াই বাই ডিএক্স আর ডান পাশে থাকবে ডান পাশে সবগুলো এক্স এর টার্ম থাকবে। এখানে তাই আছে কিনা দেখো। এখানে যদি আমি শুধু ডিওয়াই বাই ডিএক্স কে বাম পাশে রাখি আর এটাকে যদি আমি ডান পাশে ট্রান্সফার করে দেই, তাহলে দেখা যাচ্ছে যে ডান পাশে সবগুলাই হচ্ছে এক্স এর টার্ম আর বাম পাশে শুধুমাত্র ডিওয়াই বাই ডিএক্স রয়ে গেছে। তার মানে এটাকে বলতে পারি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, তারপরে তাহলে আমরা কিভাবে সলভ করব? বাম পাশে শুধুমাত্র ডিওয়াই থাকবে আর ডান পাশে ডিএক্স চলে যাবে, ডান পাশে ডিএক্স চলে গেল। তাহলে এবার যদি চিন্তা করি যে এইটাকে আমরা তাহলে কিভাবে সলভ করব, আমরা ট্রাইগোনোমি ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন পড়ছিলাম, যে সাবস্টিটিউশনের মাধ্যমে কিভাবে ইন্টিগ্রেশন করা যায়। ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন মানে হচ্ছে কোনো একটা ভ্যালু সমান একটা ভ্যালু ধরে নিতে হয়, দেন ওখান থেকে আরেকটা ভ্যালুকে রিপ্লেস করতে হয়। ধরো এই নিচের ভ্যালু সমান আমি একটা ভ্যালু ধরে নিলাম, দেন এইটাকে ডিফারেন্সিয়েশন করলে একটা টার্ম পাবো, সেই টার্মটা হবে উপরের টার্মটার সমতুল্য সমান, দেন উপরের টার্মটা সমান আমরা অন্য আরেকটা ভ্যালু দ্বারা রিপ্লেস করে দিব। এই যে সিস্টেমটা এটাকে বলা হয় ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। আচ্ছা, তাহলে এটা কিভাবে করব? আচ্ছা, এটা করব কিভাবে? আমি ধরে নিলাম যে নিচে যে টার্মটা আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা সমান আমি টি ধরে নিলাম। হ্যাঁ, এটাকে সমান টি ধরে নিলাম।
এবার এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় ex কে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x থাকবে, আর e টু দি পাওয়ার মাইনাস x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x হবে। এখানটাতে মাইনাস আমি দিতে ভুলে গেছিলাম, এই জন্য আমি পরে ঠিক করে দিছি। মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x হবে, আর dx আসবে, আর t কে ডিফারেন্সিয়েশন করলে dt হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে টার্মটা আছে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x dx এর পরিবর্তে dt লেখা যায়, আর এই যে টার্মটা আছে এই টার্মটার পরিবর্তে t লেখা যায়। তাহলে এবার যদি এইটার সাথে কম্পেয়ার করো, দেখো নিচের টার্মটা সমান আমি t ধরে নিছি, এটা সমান হলো t, তাহলে আমি t লিখবো, আর উপরে যেটা আছে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x dx এই টোটাল টার্মটার পরিবর্তে লেখা যায় dt, টোটাল টার্মটার পরিবর্তে dt লেখা যায়। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি ইন্টিগ্রেশন dy ইকুয়াল টু ইন্টিগ্রেশন উপরে টার্মের পরিবর্তে আসবে dt আর নিচে থাকবে হচ্ছে t। আচ্ছা, তাহলে এবার যদি ইন্টিগ্রেশন করি y কে ইন্টিগ্রেশন dy কে ইন্টিগ্রেশন করলে শুধু y থাকবে, আর এখানে হচ্ছে dt যদি ডান পাশে চলে আসে তার মানে 1/t মানে হচ্ছে ln t অথবা log t যেটাই বলো না কেন ln t। আচ্ছা, তাহলে যদি ln t হয় তাহলে এখানে ln t আসলো প্লাস c, এবং t এর মান আমরা কত ধরছিলাম, t এর মান ধরছিলাম e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। এরপর এখানটাতে হচ্ছে ওই t এর মানটা বসাই দিলাম, বসানোর পরে যেটা পেলাম এটাই হচ্ছে আমাদের সলিউশন। তো এভাবে করে হচ্ছে যদি তোমার ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে ওইগুলা সলভ করতে হবে। এটা খুবই সিম্পল আছে। প্রথমে হচ্ছে dy এর টার্মটা রেখে বাকিগুলো রাইট সাইডে ট্রান্সফার করে দিতে হবে, এরপর উভয় সাইডে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করার জন্য আমরা ইন্টিগ্রেশনের যে রুলস গুলো দেখছি, যে রুলস গুলো আমরা জানি, ওটা যে কোনো একটা রুলস এখানে কাজে লাগতে পারে, ওই রুলসটাকে অ্যাপ্লাই করে এটাকে সলভ করতে হবে। এখানে আরেকটা এক্সাম্পল দেয়া আছে, এটা তোমরা দেখে নিও, এটা সলিউশন এখানে দেয়া আছে কিভাবে সলভ করতে হবে। আচ্ছা, এবং আরেকটা এক্সারসাইজ দেয়া আছে, এটার আনসার এখানে দেয়া নাই, আমি হচ্ছে এরপরে পিডিএফটা আবার কারেক্ট করে পাশে আনসারটা লিখে তোমাদেরকে পাঠিয়ে দেব। আচ্ছা, আমাদের তাহলে ফার্স্ট অর্ডার আর ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমরা সলিউশন দেখছি। প্রথমে ছিল লিনিয়ার ফার্স্ট অর্ডার, এরপর দেখছি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। আচ্ছা, এরপরে আমরা আসি সেকেন্ড অর্ডার লিনিয়ার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে ওইটা দেখবো আমরা এবার। তুমি লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনও বলতে পারো, অথবা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনও বলতে পারো। আচ্ছা, এই ফর্মে যদি কোনো ইকুয়েশন থাকে dx স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস p dy বাই dx প্লাস qy ইকুয়াল টু r, এই ফর্মে যদি কোনো ইকুয়েশন থাকে সেই ইকুয়েশনটাকে আমরা বলবো সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, তো এখানে p q r যেগুলো আছে এগুলোকে বলা হয় x এর ফাংশন, p q r কে x এর ফাংশন বলা হয়। হ্যাঁ, এই সবগুলো টার্ম হচ্ছে x রিলেটেড টার্ম থাকবে, এখানটাতে y থাকতে পারবে না, সবগুলা x রিলেটেড টার্ম থাকবে। আচ্ছা, তো আমরা যে মেথডের মাধ্যমে এই সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব সেই মেথডটার নাম হচ্ছে ওয়ান ইন্টিগ্রাল নন মেথড। মানে আমাদের কাছে একটা ইন্টিগ্রাল ভ্যালু জানা থাকবে, বাকিগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যেহেতু একটা ভ্যালু জানা থাকবে এই জন্য এটাকে বলা হয় ওয়ান ইন্টিগ্রাল নন মেথড। আচ্ছা, তো কি করতে হবে, কিভাবে আমরা সলভ করব, আমাদের যখন ইকুয়েশনটা দেয়া থাকবে সেই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে আমি খুব সহজেই পি কিউ এবং আর এর ভ্যালুটাকে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করতে পারবো। তো আইডেন্টিফাই করার পরে দেন আমাকে হচ্ছে প্রথম কাজ হলো আমার পি কিউ আর এর ভ্যালু আইডেন্টিফাই করা। সেকেন্ড কাজ হলো আমাকে এখন এই তিনটা কন্ডিশন আছে, তিনটা কন্ডিশন চেক করতে হবে যে 1 প্লাস পি প্লাস কিউ সমান 0 হয় কিনা। আমি যে পি কিউ আর এর ভ্যালু পেলাম এর মধ্যে প্রথম কন্ডিশন হচ্ছে 1 প্লাস পি প্লাস কিউ, এই কন্ডিশনটা সমান, এই তিনটাকে যদি যোগ করে যদি 0 হয় তাহলে আমি ধরে নিব ইউ সমান ই টু দি পাওয়ার এক্স। প্রথম কন্ডিশনটা যদি ট্রু হয় এই ভ্যালুগুলো দ্বারা তাহলে আমি ধরে নিব ইউ সমান ই টু দি পাওয়ার এক্স। যদি দ্বিতীয় কন্ডিশনটা ট্রু হয় 1 মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তখন আমি ধরে নিব ইউ সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আর যদি পি প্লাস কিউ এক্স, মানে আর এর কোনো কাজ নাই, আর এখানে রাইট সাইডে আর এর কোনো কাজ নাই, পি আর কিউ এর কাজ এখানটাতে, পি প্লাস কিউ এক্স সমান যদি 0 হয়ে যায় দেন আমি ধরে নিব ইউ সমান এক্স। মানে তিনটাকে আমি প্রথমটা চেক করবো এটা স্যাটিসফাই করে কিনা, এটা স্যাটিসফাই করলে আমি ইউ সমান এটা ধরে নিব, যদি এটা স্যাটিসফাই না করে দেন এটা চেক করব, এটা স্যাটিসফাই করলে ইউ সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ধরে নিব, না হয় যদি এটা স্যাটিসফাই করে দেন ধরে নিব ইউ সমান এক্স। এটা গেল আমাদের সেকেন্ড স্টেপ। এরপরে আমি ধরে নিলাম আমার কমপ্লিট যে সলিউশনটা, আমার যে এই যে ইকুয়েশনটা দেয়া আছে, এই যে ইকুয়েশন দেয়া আছে এই ইকুয়েশনের কমপ্লিট সলিউশন হলো y সমান ইউভি। কমপ্লিট সলিউশন হলো y সমান
ইউ ভি, আমরা ইউ এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাব। এর তিনটার যে কোনো একটা হবে ইউ এর ভ্যালু। আমি ইউ এর ভ্যালু জানি, আমাকে ফাইন্ড আউট করতে হবে ভি এর ভ্যালু। যদি ভি এর ভ্যালু আমি খুঁজে পাই, ভি এর ভ্যালু খুঁজে পাওয়ার পরে যদি আমি এখানটাতে ভি এর ভ্যালু বসাই, দেন ওয়াই সমান যেটা পাবো সেটাই হচ্ছে আমার আনসার। এখন আমাদের জানতে হবে কিভাবে আমি ভি এর ভ্যালু খুঁজে পাবো। আচ্ছা, ভি এর ভ্যালু খুঁজে পাবো কিভাবে? এবার আমরা আসি, আমাদের এই যে টার্মটা আছে এই টার্মটাতে যে আমার যে ওয়াই যে ফাংশনটা আছে, ওয়াই ফাংশনের এখানটাতে হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশন আছে, এখানটাতে সিঙ্গেল ডিফারেন্সিয়েশন আছে, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে এখানটাতে, আর এখানটাতে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে। আচ্ছা, যদি সেটা হয় তাহলে আমাকে এই দুইটা টার্ম জেনারেট করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স জেনারেট করতে হবে, এবং ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার এই টার্মটাও জেনারেট করতে হবে। তাহলে কিভাবে এই এই দুটো টার্ম জেনারেট করলাম, দুটো টার্ম জেনারেট করার পরে এই দুটো টার্মের যে ভ্যালু আসবে এখান থেকে জেনারেট করতে হবে। ওয়াই সমান এই যে ইউভি যেটা আছে, ইউ এর একটা মান বসাবো আমরা, এখান থেকে এই দুইটা টার্ম জেনারেট করার পরে এই দুইটা টার্মের ভ্যালু আমরা এখানটায় বসাবো। এই যে আমাদের এক্সুয়াল ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটায় বসাবো। ইকুয়েশনটায় বসানোর পরে এরপর ওই আমার যে ইকুয়েশনটা পাবো সেটাকে আমাদের সলভ করতে হবে। সলভ করব কার জন্য? ভি এর জন্য। ভি এর জন্য সলভ করলে আমরা কমপ্লিট সলিউশনটা পেয়ে যাবো। যদি যখন আমরা ভি কে ফাইন্ড আউট করতে পারবো, ফাইন্ড আউট করতে পারলে আমাদের ফাইনাল সলিউশনটা চলে আসবে। এবার আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমাদের স্টেপগুলো ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও এরকম একটা ইকুয়েশন দেয়া আছে, এবার এটাকে আমরা চেক করে দেখি যে এই ইকুয়েশনটা, হ্যাঁ বলো। স্যার 4 আর 5 নাম্বার স্টেপটা আরেকবার। আচ্ছা, প্রথমে হলো আমি ইউ এর মানটা পেয়ে গেলাম এবং আমরা ধরে নিলাম আমাদের কমপ্লিট সলিউশন ওয়াই সমান হচ্ছে ইউভি। ইউভি, ইউ এর মান তো আমরা জানি, ভি এর মানটা আমরা জানি না, ভি এর মানটা ফাইন্ড আউট করতে হবে। তো ভি এর মানটা কিভাবে ফাইন্ড আউট করব? ভি এর মানটা ফাইন্ড আউট করব হচ্ছে এই ইকুয়েশনের সহযোগিতায়, এইটার হেল্প নিয়ে আমরা ফাইন্ড আউট করব। কিভাবে ফাইন্ড আউট করব? এই যে ইকুয়েশনটা আছে এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স এবং ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এই দুটো টার্ম এখান থেকে আমরা এক্সট্রাক্ট করব। এখান থেকে দুটো টার্ম আমরা বের করব। বের করার পরে দেন এদের যে মান হবে, এদের মান এবং ওয়াই এর মান আমরা এই ইকুয়েশনে বসাবো। ইকুয়েশনে বসানোর পরে দেন সলভ করলে ফাইনালি কি আমরা ভি এর মানটা পাবো। দেন ভি এর মানটা যদি আমি এখানটাতে বসাই, এই এখানে যদি ভি এর মানটা বসাই, দেন ওয়াই সমান যেটা আসবে সেটাই হবে কমপ্লিট সলিউশন। আচ্ছা, ধরে নাও এটা হলো আমাদের প্রবলেমটা, যে প্রবলেমটা সলভ করতে হবে। তো যেহেতু এখানে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার এই টার্মটা থাকবে, তার সাথে কোনো কিছু থাকতে পারবে না, এক্স মানে কোনো এক্স এর কোনো ভ্যালু থাকতে পারবে না এখানটাতে। তো আমি এক্স দিয়ে ডিভাইড করে দিলাম টোটাল ইয়াটাকে, ইকুয়েশনটাকে এক্স দিয়ে ডিভাইড করে দিলে এখানে এক্স কাটা যাবে, এখানে হবে এক্স দিয়ে ডিভাইড হবে, এখানটাতেও এক্স দিয়ে ডিভাইড হবে, আর এখানে আমার আর এর ভ্যালু 0 আছে। আচ্ছা, তাহলে এবার যদি এটাকে আমরা ওই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, কম্পেয়ার করলে আমি এখান থেকে পি এর মান কোনটা পাবো? পি এর মান হচ্ছে মাইনাস এই টোটালটা মাইনাস টুয়াইস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, এটা হলো পি এর মান। তাহলে এখানে যদি এক্স এক্স আমি যদি ভেঙে ফেলি, এক্স এক্স কাটা যায়, তার মানে -2 মাইনাস মানে প্লাস 1 বাই এক্স, মানে এটাকে আমি এখানে ভেঙে লিখছি। তোমরা এটাকে একবার এখানে লিখে তারপরে চাইলে ভেঙেও লিখতে পারো। মানে এই টোটাল টার্মটা হচ্ছে পি এর ভ্যালু, আর এই টোটাল টার্মটা হচ্ছে কিউ এর ভ্যালু, আর এই 0 হচ্ছে আর এর ভ্যালু। তো এইটা যদি কিউ হয় তার মানে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, এটা কিভাবে লেখা যায়? এক্স এক্স যদি লিখি এক্স বাই এক্স মাইনাস 1 বাই এক্স, এভাবে লিখতে পারি আমরা। তাহলে এক্স বাই এক্স মানে হচ্ছে 1 মাইনাস 1 বাই এক্স, এভাবে লেখা যায়। তার মানে এখানে পি এর ভ্যালু হলো এটা, কিউ এর ভ্যালু হলো এটা, আর এর ভ্যালু হলো এটা। এরপর আমার পি কিউ আর যেহেতু আমরা পেয়ে গেছি, এরপর ছিল 2 নম্বর স্টেপে ছিল আমাদের তিনটা কন্ডিশন আছে, তিনটা কন্ডিশনকে চেক করতে হবে কোনটার সাথে ম্যাচ করে। প্রথম কন্ডিশনটা ছিল 1 প্লাস পি প্লাস কিউ, এই কন্ডিশনটা। এখানে 1 তো ঠিক আছে, 1 দিলাম, এরপর পি এর ভ্যালুটা বসালাম, এরপরে কিউ এর ভ্যালু বসালাম, এটাকে যোগ বিয়োগ গুণভাগ করলে দেখা যাচ্ছে 0 আসছে। তার মানে প্রথম কন্ডিশনটা যেহেতু ট্রু, তার মানে ইউ এর ভ্যালু কত আসবে? ইউ এর ভ্যালু আসবে ই টু দি পাওয়ার এক্স। সো ইউ 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 হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ স্যার, একটা কন্ডিশন যখন ফিল আপ করে ফেলবে তখন কি বাকিগুলো আর চেক করা লাগবে না, না? বাকিগুলো আর চেক করতে হবে না। যে কোনো একটা স্যাটিসফাই হলে বাকিগুলো আর স্যাটিসফাই হবে না, একটাই স্যাটিসফাই হবে। আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার মানে ইউ এর ভ্যালু আসলো ই টু দি পাওয়ার এক্স, এটাকে বলছি আমরা নন ইন্টিগ্রাল। যেহেতু আমাদের মেথডের নাম হচ্ছে ওয়ান ইন্টিগ্রাল নন, মানে একটা ইন্টিগ্রালের ভ্যালু আমার জানা থাকবে, বাকিটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। আমি ইউ এর মানটা পেয়ে গেছি ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমি বলতে পারি আমাদের যে কমপ্লিট সলিউশন ওয়াই সমান ইউ ভি, ইউ এর মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ভি, এটা হলো আমার কমপ্লিট সলিউশন। বাট এখানে ভি এর মানটা এখনো আননোন, ভি এর মানটা আমাকে ফাইন্ড আউট করতে হবে।
তো ভি এর মান ফাইন্ড আউট করার জন্য আমরা বলছিলাম ডিওয়াই বাই ডিএক্স এবং ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এই দুটো টার্ম এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে, তাহলে ওয়াই কে করলে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাবে। আর এখান থেকে যদি আমি ই টু দি পাওয়ার এক্স কে কনস্ট্যান্ট রাখি, ভি কে করলে হবে ডিভি বাই ডিএক্স। ভি কে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় ডিভি বাই ডিএক্স আসবে। আর ভি যদি কনস্ট্যান্ট থাকে, ই টু দি পাওয়ার এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করা হয়, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই থাকবে। তার মানে প্রথমবার যদি আমি এটাকে ডিফারেন্সিয়েশন করি, মানে ফার্স্ট অর্ডার যদি ডিফারেন্সিয়েশন করি, তখন এটা হয়। এটা তো সবাই ক্লিয়ার। মানে প্রথমে ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট, তখন ভি কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে ডিভি বাই ডিএক্স প্লাস ভি কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার এক্স কে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় ই টু দি পাওয়ার এক্সই থাকবে। আচ্ছা, এটা গেল ডিওয়াই বাই ডিএক্স এর মান। এরপর আবার এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আরেকবার ডিফারেন্সিয়েশন করতে গিয়ে কি করলাম আমরা, এবার হচ্ছে এটাকেও করতে হবে আলাদা করে, এটাকেও করতে হবে আলাদা করে। এটাকে যদি ফার্স্ট টাইম করি, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে যদি আমি কনস্ট্যান্ট রাখি, ডিভি বাই ডিএক্স কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে হবে এটা 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 এখন ফার্স্ট অর্ডার আছে, এটা তখন সেকেন্ড অর্ডার হয়ে যাবে। তাহলে সেকেন্ড অর্ডার হয়ে গেলে কত হবে, ডি স্কোয়ার ভি ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার। এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে, এখন এটা বোঝাচ্ছে ফার্স্ট টাইম ডেরিভেটিভ, আর একবার করা মানে হচ্ছে সেকেন্ড টাইম ডেরিভেটিভ। তো সেকেন্ড টাইম ডেরিভেটিভ হচ্ছে এভাবে লিখতে হয়, আমরা সবাই জানি। আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে করলে আমরা এইটা পাচ্ছি। এরপর যদি ডিভি বাই ডিএক্স কে আমরা কনস্ট্যান্ট ধরি, আর ইএক্স কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় ইএক্সই থাকবে। তার মানে এইটা থাকবে ইএক্স ই টু দি পাওয়ার এক্স ডিভি বাই ডিএক্স। আচ্ছা, এরপর যদি এইটাকে করি, এই যে ভি ই টু দি পাওয়ার এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি আগের মতো, যেমন এইটার মতো, এইটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা এইটা আমরা পাইছি, তাহলে এখানেও সেম, এটাকে করলে আবার এই টার্মটাই আসবে। মানে আমি যদি ই টু দি পাওয়ার এক্স কে কনস্ট্যান্ট রাখি আর ভি কে যদি করা হয় ডিভি বাই ডিএক্স আসবে, আর ভি কনস্ট্যান্ট থাকলে ই টু দি পাওয়ার এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় ই টু দি পাওয়ার এক্স থাকবে। আচ্ছা, তার মানে আমি সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে এইটা পাচ্ছি, আর ফার্স্ট টাইম ডেরিভেটিভ করলে এইটা পাচ্ছি। আর ওয়াই এর মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ভি, তিনটা ভ্যালু। ওয়াই এর মান ডিওয়াই বাই ডিএক্স, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, তিনটা মান এখন আমাকে এক নম্বর ইকুয়েশন যেটা আছে, এই যে মেইন ইকুয়েশন যেটা আছে, মেইন ইকুয়েশনে বসাতে হবে। এখানটায় বসাবো আমি এইটার মান, এখানে বসাবো ডিওয়াই বাই ডিএক্স এর মান, এখানটায় বসাবো ওয়াই এর মান। আচ্ছা, দেখি কি হয় বসালে। আচ্ছা, এবার হচ্ছে এই যে এক নং ইকুয়েশনে এই সব ভ্যালু গুলো বসালাম। এখানটাতে ওই ডি স্কোয়ার ভি বাই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এর মান, এখানটাতে ডিওয়াই বাই ডিএক্স এর মান, আর এখানটায় হচ্ছে ওয়াই এর মান। ওয়াই এর মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ভি, ই টু দি পাওয়ার এক্স ভি। আচ্ছা, এরপরে রাইট সাইডে জিরো আছে, বাট আমার ওখানে জিরো ছিল, বাট এটা হচ্ছে যখন আমি স্ক্যান করছি তখন কেটে গেছে। তোমরা এখানটায় জিরো লিখে নিও, ইকুয়াল টু জিরো, এখানটা হবে ইকুয়াল টু জিরো। আচ্ছা আচ্ছা, তাহলে এবার কি করতে হবে, এবার আমরা এটা একটু মাল্টিপ্লাই করি। মাল্টিপ্লাই করলে কি হয় দেখো। আচ্ছা দেখো, সবগুলো টার্মের সাথেই কিন্তু ই টু দি পাওয়ার এক্স কমন আছে। এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, এখানেও ই টু দি পাওয়ার এক্স আছে, এখানেও ই টু দি পাওয়ার এক্স আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। সবগুলো টার্মের সাথে ই টু দি পাওয়ার এক্স আছে। ই টু দি পাওয়ার এক্সটাকে আমি কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি থাকবে, এক্স এর সাথে হচ্ছে এইটা গুণ, মানে এক্স ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার। এখানে থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স যেহেতু চলে গেছে, 2x, এখানে 2 আছে, এখানটা x আছে, 2x ডিভি বাই ডিএক্স। এখানটাতে থাকবে ই টু দি পাওয়ার x চলে গেছে, তার মানে v, আর এই x আছে, vx থাকবে, এখানটাতে থাকবে vx। এবার যদি এইটা দিয়ে যদি এটাকে গুণ করি, মাইনাস ই টু দি পাওয়ার x যেহেতু চলে গেছে, টুয়াইস x মাইনাস 1 ডিভি বাই ডিএক্স, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ex চলে গেছে, তার মানে 2x মাইনাস 1 আর v থাকবে, এখানটাতে 2x মাইনাস 1 আর v থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে যদি এখান থেকে ই টু দি পাওয়ার এক্স চলে গেছে, তার মানে এখানে শুধু থাকবে প্লাস এক্স মাইনাস 1 ভি থাকবে, প্লাস এক্স মাইনাস 1 ইন্টু ভি ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, তাহলে আমি যদি এখানে যদি 0 হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স টাকে যদি আমি রাইট সাইডে নিয়ে যাই, রাইট সাইডে নিয়ে গেলে 0 হয়ে যাবে না, 0 বাই ই টু দি পাওয়ার এক্স, মানে আমি এখানে ই টু দি পাওয়ার এক্স এই টার্মটাকে বাদ দিয়ে দিতে পারি, এই টার্মটা বাদ চলে গেল। এরপর হচ্ছে এই যেগুলো হচ্ছে এভাবে আছে, এগুলোকে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করে একেবারে ভেঙে ফেলতে হবে। অথবা মাল্টিপ্লাই না করে চাইলে আমরা কমনও নিতে পারি। কিভাবে কমন নিব সেটা দেখাচ্ছি আমি। ধরো এখানটাতে হচ্ছে এক্স ডি স্কোয়ার ভি আর ডিএক্স স্কোয়ার, এটা ঠিক থাকলে এরকম। আচ্ছা, এখানে দেখো, এখানে ডিবি বাই ডিএক্স আছে, এখানেও ডিবি বাই ডিএক্স আছে। আমি চাইলে ডিবি বাই ডিএক্স কে কমন নিতে পারি,
ডিভি বাই ডিএক্স যদি কমন নেই, এখানে আছে কি কি থাকবে তাহলে? এখানে থাকবে 2x, আর এখানে থাকবে -2x + 1, -2x আর মাইনাসে মাইনাসে +1, তার মানে এখানে 2x আসলো এখান থেকে, আর এখান থেকে আসবে হচ্ছে -2x + 1, এটা আসলে এখানটায়। আবার এখানেও দেখো, এখানেও ভি আছে, এখানেও ভি আছে, তাহলে কি কি কমন যাবে? এখানে আছে x - 1, আর এখানে আছে হচ্ছে -2x + 1, তাহলে এটাকে যদি কমন নেই কিভাবে কমন নিতে পারি? আর এইখানে একটা ভি আছে, এইখানেও একটা vx আছে, এখান থেকে ভি কমন নিলে x থাকবে, এখান থেকে ভি কমন নিলে থাকবে x, এখান থেকে আসবে -2x + 1, -2x + 1, এখান থেকে আসবে +x - 1, +x - 1 ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, এবার যেটা হচ্ছে এখানে 2x প্লাস আছে মাইনাস আছে, এটা একটা কাটাকাটি গেল, শুধু এখানে +1 থাকতেছে, এখানে +x, এই x যোগ করলে হবে 2x, তো +2x -2x কাটাকাটি যাবে, আর এই +1 -1 কাটাকাটি যাবে, তার মানে v এর টার্মটা টোটালি ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে কি কি থাকবে তাহলে? dv বাই dx এর সাথে শুধুমাত্র 1 আছে, তাহলে আমরা এখানটায় থাকবে হচ্ছে x dv dx স্কয়ার dv, আর নিচে dx স্কয়ার প্লাস dv বাই dx সমান হচ্ছে 0, এই টার্মটা থাকতেছে এখানটাতে। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে, ওই যে কি বলে এটাকে, ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, ওই ফর্মুলা আমাদের আবার যেতে হবে। ওই ফর্মুলা আমরা আবার কিভাবে যাব? আমরা যদি ডিভি বাই ডিএক্স সমান ধরে নেই জেড, ডিভি বাই ডিএক্স সমান যদি জেড ধরে নেই, এবার এইটাকে যদি আবার আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটা হয়ে যাবে, এখন ফার্স্ট অর্ডার আছে, এটা তখন সেকেন্ড অর্ডার হয়ে যাবে। সেকেন্ড অর্ডার হয়ে যাওয়া মানে হচ্ছে ডি স্কোয়ার ভি ডিএক্স স্কোয়ার ডিএক্স, আর জেডটা হয়ে যাবে ডিজেড হয়ে যাবে। তার মানে হচ্ছে আমরা যদি এই আমাদের এই যে টার্মটাতে শুধুমাত্র ডি স্কোয়ার ভি ডিএক্স স্কোয়ার আছে, এইটা রাখবো, তার মানে এই টার্মটু সমান আমরা কি লিখতে পারি তাহলে? ডিজেড বাই ডিএক্স, এই যে ডি স্কোয়ার ভি ডিএক্স স্কোয়ার এর সমান আমরা লিখতে পারি ডিজেড বাই ডিএক্স। তার মানে আমার এখানে যেটা আছে এটার পরিবর্তে আমরা এই টার্মটা লিখতে পারবো, আর ডিভি বাই ডিএক্স এর পরিবর্তে আমরা জেড লিখতে পারবো। সেটাই করলাম, এখানটাতে এক্স ঠিক থাকলো, এই টার্মটার পরিবর্তে ডিজেড বাই ডিএক্স লিখলাম, আর এই টোটাল টার্মটার পরিবর্তে জেড লিখলাম ইকুয়াল টু 0। আচ্ছা, এরপর আমি যদি জেডটাকে ডান পাশে নিয়ে যাই তখন মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে যদি আমরা একটু ক্রস মাল্টিপ্লিকেশন করি, ক্রস প্রোডাক্ট করি, যে ডিজেড এর সাথে জেড কে রাখবো আর ডিএক্স এর সাথে এক্স কে রাখবো, তাহলে এটাকে যদি আমরা ক্রস গুণন করি, ক্রস গুণন করলে এরকম হয়ে যাবে যে তোমার এখানে একটা মাইনাস সাইন থাকবে, ডিজেড বাই জেড হয়ে যাবে, আর সমান সমান হবে ডিএক্স বাই এক্স হয়ে যাবে। আচ্ছা, তোমরা তোমরা এটাকে মাল্টিপ্লাই করে দেখো, মাল্টিপ্লাই করলে এটাই হবে। আচ্ছা, যেমন দেখো, এটাকে যদি মাল্টিপ্লাই করো কি হচ্ছে, এটাকে মাল্টিপ্লাই করলে হবে ডিএক্স এর সাথে জেড যাবে, ডিএক্স জেড, আর এখানে থাকতেছে এক্স ডিজেড, এক্স ডিজেড থাকবে, আর এখানটাতে থাকবে হচ্ছে ডিএক্স জেড। আচ্ছা, এখানটাতে সেমই আছে, দেখো ডিজেড এর সাথে এক্স ডট প্রোডাক্ট অবস্থায় আছে, আর জেড এর সাথে ডিএক্স ডট প্রোডাক্ট অবস্থায় আছে। আচ্ছা, তাহলে এবার যদি এটাকে উভয় পাশে যদি আমি ইন্টিগ্রেশন সাইন নিয়ে আসি, উভয় পাশে ইন্টিগ্রেশন সাইন নিয়ে আসলে এটা হলো 1/z আছে, এখানে 1/x আছে, তো 1/z কে করলে হচ্ছে log x অথবা ln x, আর হচ্ছে ln z হবে, আর এখানটায় যদি 1/x কে করা হয় তখন log x হবে, এখানে মাইনাস সাইন আছে, এটা মাইনাস সাইন। আর আমাদের যেহেতু এখানে একটা কনস্ট্যান্ট আসবে, আমাদের কাজের সুবিধার্থে, আমাদের যোগ বিয়োগের সুবিধার্থে আমরা এটাকে log c ধরে নিলাম। আমি এখানে শুধু c ও লিখতে পারবো, log c ও লিখতে পারবো, যে কোনো ভ্যালু আমরা এখানটাতে লিখতে পারবো, যেহেতু এটা কনস্ট্যান্ট ভ্যালু আমি এখানে লিখে নিলাম log c। আচ্ছা, তাহলে এবারে আমি যদি এই যে log x যেটা আছে এটাকে যদি লেফট সাইডে নিয়ে আসি, log z প্লাস log x ইকুয়াল টু log c, এখান থেকে যদি log কমন নেই, log কমন নিলে যেগুলো যোগ আকারে আছে তাদের সহগ ওগুলো তখন মাল্টিপ্লিকেশনে গুণ আকারে চলে যায়, প্রোডাক্ট আকারে চলে যায়, তাহলে আমি লিখতে পারি log zx লিখতে পারি, এই z এবং x তখন প্রোডাক্ট আকারে চলে আসবে, আর এখানে থাকবে log c। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এখানে log কাটাকাটি করা যায়, এখানে থাকবে zx ইকুয়াল টু c। এবার আমরা সেই z এর মানটা আবার সাবস্টিটিউট করব, z এর মান ছিল dv বাই dx, আমরা শুরুতে যখন ধরে নিয়েছিলাম z এর মান হচ্ছে dv বাই dx, সেটা এখানটাতে ইয়া করলাম, যেহেতু আমাদের কাজ হচ্ছে v এর মানটা ফাইন্ড আউট করা। আচ্ছা, dv বাই dx z এর পরিবর্তে বসালাম, dv বাই dx এখানে আছে x ইকুয়াল টু c। আমি যদি শুধুমাত্র এখানে লেফট সাইডে যদি dv রাখি, আর রাইট সাইডে যদি আমি বাকি টার্ম যেটা আছে বাকি টার্মটা রিপ্লেস করে দেই, তাহলে এখানে চলে যাচ্ছে dx বাই x, এই যে এই dx
এখানে আছে x বাই dx আকারে আছে, এটা রাইট সাইডে চলে যাবে, তখন dx বাই x হয়ে যাবে। আচ্ছা, এখানে আবার ইন্টিগ্রেশন করতে হবে উভয় সাইডে, ইন্টিগ্রেশন, এখানেও ইন্টিগ্রেশন। এখানে যদি ডিভি কে যদি ইন্টিগ্রেশন করা হয় তখন v হয়ে যাবে, আর এটাকে করলে c কনস্ট্যান্ট থাকবে, আর 1/x কে যদি আমি ইন্টিগ্রেশন করি log x হয়ে যাবে, সাথে আরেকটা কনস্ট্যান্ট আসবে, সেটাকে আমরা c প্রাইম দিলাম, এবার নাম দিলাম c প্রাইম। আচ্ছা, তাহলে v এর মান কত আসলো? v এর মান আসছে c log x প্লাস c প্রাইম। আমাদের কমপ্লিট সলিউশন ছিল y সমান uv, u এর মানটা আমরা জানি e টু দি পাওয়ার x, আর v এর মানটা আমরা খুঁজে পেলাম c log x প্লাস c প্রাইম। এই মানটা আমরা এবার এখানটায় বসাবো, বসালে যেটা পাবো সেটাই হলো আমাদের আনসার। বুঝতে পারছি কিনা? স্যার এই ম্যাথগুলোতে একটার জন্য মার্কস কত থাকে? মার্কস 7-8 থাকবে। আচ্ছা, আচ্ছা, এটা বুঝছি কিনা সেটা বলো আগে। জি স্যার বুঝছি। মানে স্টেপ গুলো হচ্ছে 1 বাই 1 স্টেপ গুলো আছে, জাস্ট তোমাকে আরেকবার প্র্যাকটিস করলেই তুমি স্টেপ গুলো ধরে ফেলবা, দেন এটাকে খুব ইজিলি সলভ করা যাবে। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে, অবশ্যই এটার আনসার দেয়া নাই, আমি চেষ্টা করব তোমাদেরকে পাঠানোর সময় এগুলোর আনসার দিয়ে দিতে। হ্যাঁ, এখানে আরেকটা এক্সাম্পল দেয়া আছে, এখানে আরেকটা এক্সাম্পল দেয়া আছে, এগুলো তোমরা ট্রাই করবা, আমি এগুলোর আনসার তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এবার আমাদের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনও হয়ে গেছে। এবার আমাদেরকে শিখতে হবে হচ্ছে হায়ার অর্ডার, লিনিয়ার হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হায়ার অর্ডার মানে হচ্ছে এদের অর্ডার মানে 2 বা তার বেশি থাকবে, 2 3 4 5 এরকম করে অর্ডার থাকবে। এরকম যদি কোনো ইকুয়েশন থাকে সেটাকে আমরা কিভাবে সলভ করব। আচ্ছা আচ্ছা, তাহলে একটা লিনিয়ার হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এরকম ভাবে থাকে, এই যে এই n দ্বারা বোঝাচ্ছে n এর ভ্যালু 3 হতে পারে, 4 হতে পারে। যদি এইটা 4 হয় দেন এটা হবে 3, এটা হবে 2, পরেরটা হবে 1, এরকম। আবার এটা যদি 5 হয় দেন পরেরটা 4 3 2 1 এরকম করে আর কি। হ্যাঁ, এই ফর্মে যদি কোনো ইকুয়েশন থাকে সেটাকে আমরা বলবো লিনিয়ার হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, এখন আমাদের কাজের সুবিধার্থে আমরা চাইলে ডি বাই ডিএক্স যেটা আছে, ডি বাই ডিএক্স এর পরিবর্তে আমরা বড় হাতের ডিও ধরতে পারি। এই বড় হাতের ডি সমান আমরা ধরে নিতে পারি ডি বাই ডিএক্স। তাহলে আমরা এই যে টার্মটা আছে এই টার্মটাকে আমরা লিখতে পারি ডি টু দি পাওয়ার এন। এটা দ্বারা এটাই মিন করে এই যে ডি বাই ডি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ডি এক্স টু দি পাওয়ার এন, এই টোটাল টার্মটাকে আমরা ডি টু দি পাওয়ার এন দ্বারা রিপ্লেস করতে পারি। আচ্ছা, যদি ওইটা দ্বারা রিপ্লেস করি তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখো। তাহলে আমি যেখানে ওয়াই টার্মগুলো শুধু আলাদা থাকবে, ওয়াই এই ওয়াই এই ওয়াই এগুলো আলাদা থাকবে, আর বাকি যেগুলো আছে এটার পরিবর্তে ক্যাপিটাল ডি চলে আসবে। তাহলে আমরা এটাকে বলতে পারি ডি টু দি পাওয়ার এন ওয়াই প্লাস এ ওয়ান ডি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই প্লাস এ টু ডি টু দি পাওয়ার এন মাইনাস টু ওয়াই, এরকম করে করে এরকম করে লেখা যাচ্ছে। আচ্ছা, এরপর তুমি যদি ওয়াই দেখো প্রত্যেকটার সাথে ওয়াই টার্মটা আছে, তুমি চাইলে ওয়াই টার্মটাকে কমন নিতে পারো, ওয়াই টার্মটাকে স্যার আরেকবার বুঝলে ভালো তো। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের লিনিয়ার হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে দেখা যাচ্ছে যে আমাদের ডি এর অনেকগুলো টার্ম আছে, ডি বাই ডিএক্স, আবার এখানেও ডি বাই ডিএক্স, এখানেও ডি বাই ডিএক্স, এদের আবার পাওয়ার আছে। হ্যাঁ, তো আমরা আমাদের কাজের সুবিধার্থে এটাকে সিম্পলিফাই করে নিতে হবে। তো কিভাবে সিম্পলিফাই করা যায়? এই যে ডি বাই ডিএক্স যেটা আছে এটার পরিবর্তে আমরা ডি ধরতে পারি, ডি বাই ডিএক্স এর পরিবর্তে ডি ধরতে পারি। যদি ডি বাই ডিএক্স এর পরিবর্তে ডি ধরতে পারি তাহলে যদি ডি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ডি এক্স টু দি পাওয়ার এন থাকে, ডি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ডি এক্স টু দি পাওয়ার এন থাকে, এটার পরিবর্তে আমরা লিখতে পারি ডি টু দি পাওয়ার এন। মানে যত পাওয়ার থাকবে ডি এর উপরে তত পাওয়ার চলে যাবে। আচ্ছা, এটা এটা চলে যাবে। তাহলে আমরা এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে কিভাবে লিখতে পারি তাহলে দেখো, এই ইকুয়েশনটা কিভাবে লিখতে পারি। প্রথম এই যে ডি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ডি এক্স টু দি পাওয়ার এন আছে, এর পরিবর্তে লিখতে পারি ডি টু দি পাওয়ার এন, আর এই ওয়াইটা মানে ক্যাপিটাল ডি টু দি পাওয়ার এন আসবে এখানটাতে, আর এই ওয়াই যেটা আছে ওয়াইটা থেকে যাবে। এখানেও সেম, এ ওয়ান থাকবে আর এই ওয়াই থাকবে, আর যে বাকি যে টার্মটা সেটার পরিবর্তে ক্যাপিটাল ডি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লিখতে পারি। এখানটা তো সেম, এ টু ঠিক থাকবে, ওয়াই ঠিক থাকবে, আর এই টোটাল টার্মটার পরিবর্তে লিখতে পারি ডি টু দি পাওয়ার ক্যাপিটাল ডি টু দি পাওয়ার এন মাইনাস টু লিখতে পারি। লাস্টে গিয়ে থাকবে হচ্ছে এ এন ওয়াই ইকুয়াল টু কিউ থাকবে এখানটা। আচ্ছা, কিউ থাকলো। এরপর যদি এটাকে আরো সিম্পলিফাই করি, সবগুলো টার্মের সাথে দেখো ওয়াই আছে, আমরা চাইলে এখানে ওয়াই কমন নিতে পারি। ওয়াই কমন নিলে ওয়াই বাদে বাকি যে টার্মগুলো আছে বাকি টার্মগুলো থাকবে। আচ্ছা, এই একটা ব্যাপার গেল। আচ্ছা, তো এটাকে সংক্ষেপে বলা হয় যে এফ অফ ডিও বলা হয়। এই যে বাম পাশে যে টার্মটা আছে
এই বাম পাশের টার্মটা যেহেতু সবগুলো ডি এর টার্ম আর এ বি এ1 এ2 এ3 এগুলো সব কনস্ট্যান্ট, এই জন্য বাম পাশের টার্মটাকে আমরা এফ অফ ডি ও বলতে পারি, মানে এগুলো হলো ডি এর একটা ফাংশন, এফ অফ ডি বলতে পারি, এফ অফ ডি ওয়াই সমান কিউ, সেটাও আমরা চাইলে বলতে পারি। সেটা আমরা পরবর্তীতে আমাদের ম্যাথ গুলো করতে গিয়ে লাগবে কিভাবে আমরা এটাকে এফ অফ ডি লিখতে পারি। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে তুমি যদি চিন্তা করো যে আচ্ছা এইটার আরেকটা এই যে লিনিয়ার ইকুয়েশন যেটা আছে, লিনিয়ার হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটার আরেকটা ফর্ম আছে, সেই ফর্মের নাম হচ্ছে অক্সিলারি ফর্ম। সেই ফর্মের নাম হচ্ছে অক্সিলারি ফর্ম। তো সেই ফর্মটা কিভাবে পাবো আমরা? সেই ফর্মটা পাবো হচ্ছে এই যে লেফট সাইডে যে টার্মগুলো আছে, লেফট সাইডে যে টার্মগুলো আছে, লেফট সাইডের টার্মে ডি কে আমরা এম দ্বারা রিপ্লেস করে দিব। ক্যাপিটাল যে ডি আছে, ক্যাপিটাল ডি কে এম দ্বারা রিপ্লেস করে দিব, এম দ্বারা রিপ্লেস করে দিব। আর রাইট সাইডে যে ভ্যালু আছে, রাইট সাইডে ভ্যালুটা সমান ধরে নিব 0, রাইট সাইডে যে ভ্যালু থাকবে ভ্যালুটা সমান ধরে নিব 0। আর লেফট সাইডে যে টার্ম গুলো আছে, লেফট সাইডের টার্ম গুলোর মধ্যে ডি এর যে টার্ম গুলো আছে, সেই ডি এর টার্ম গুলো সমান আমি ধরে নিলাম এম। তাহলে আমি যে টার্মটা পাবো, যে ইকুয়েশনটা পাবো, সেটা কি বলা হয়? অক্সিলারি ফর্ম। কি বলা হয়? অক্সিলারি ফর্ম। তাহলে এখানে যদি ডি এর পরিবর্তে এম লিখি, তাহলে এম টু দি পাওয়ার এন প্লাস a1 থাকলো, আবার এই ক্যাপিটাল ডি এর পরিবর্তে এম, এরকম করে করে সবগুলোর ডি এর পরিবর্তে আমি এম বসালাম। আর এখানে যে ওয়াইটা আছে, ওয়াইটা ওয়াই সমান কিন্তু আবার 0 হয়ে যায়। ওয়াইটাকে যদি আমি, যেহেতু আমি টোটাল টার্মটা সমান আমি 0 ধরছি, তাহলে আমি বলতে পারি ওয়াইটাকে যদি আমি রাইট সাইডে রিপ্লেস করে দিই, তাহলে ওয়াই ও 0 হয়ে যাচ্ছে। তার মানে ওয়াইটা আমি যদি ক্যান্সেল করে দিই কোনো সমস্যা নাই, তাহলে এই টোটাল টার্মটা সমান আমি বলতে পারি 0। এইটাকে বলা হচ্ছে অক্সিলারি ফর্ম। এই টোটাল এইটাকে বলা হচ্ছে অক্সিলারি ফর্ম। আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে, এই ফর্মটা মাথায় রাখতে হবে, এই যে এইভাবেও আমি একটা ইকুয়েশনকে লিখতে পারি। আর এইটাকে যদি আমি অক্সিলারি ফর্মে নিতে চাই, তখন আমরা সেটা কিভাবে নিব? কিউটা 0 হয়ে যাবে, ওয়াই এর টার্মটা বাদ যাবে, ওয়াই এর টার্ম বাদ গিয়ে বাকি যেগুলো থাকবে সেখানে ডি এর পরিবর্তে আমরা এম দ্বারা রিপ্লেস করে দিব। এম দ্বারা রিপ্লেস করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের অক্সিলারি ফর্ম। এই অক্সিলারি ফর্মটা আমাদের খুবই কাজে লাগবে এই হায়ার অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো সলভ করার জন্য। আচ্ছা, এবারে আমরা আসি তাহলে সলিউশনটা কি হবে। আমি যদি হায়ার অর্ডার, হ্যাঁ বলো। স্যার আমরা কি চাইলে এটাকে অক্সিলারি ফর্মে নিয়ে যেতে পারবো? কোনো শর্ত বা কিচ্ছু লাগবে না? মানে শর্ত বলতে মানে কোনো কিছু ছাড়া আমি এটাকে এমনিতেই 0 ধরে ফেলবো, কিউ ইকুয়াল টু 0? আমি বলছি যে তুমি রাইট সাইডে যে টার্ম গুলো থাকবে, রাইট সাইডে টার্ম গুলো সমান ধরে নিবা 0, রাইট সাইডে টার্ম গুলো সমান হবে 0। তো রাইট সাইডের টার্মটা যদি 0 হয়, তাহলে তুমি যদি এইটা চিন্তা করো, তাহলে আমি টোটাল টার্মটুকু সমান আমি 0 ধরলাম। টোটাল টার্মটুকু সমান যদি 0 হয়, তাহলে এখানে আছে এই y কিন্তু এর সাথে মাল্টিপ্লিকেশন আকারে আছে। যদি এরকম থাকে x y যদি থাকে, হ্যাঁ, অথবা ধরো x প্লাস 1 ইন্টু y সমান হচ্ছে 0। আমি কি বলছি? x প্লাস 1 ইন্টু y সমান হচ্ছে 0। তাহলে আমি এখানে বলতে পারি না x প্লাস 1 সমান 0, কারণ y টাকে যদি রাইট সাইডে নিয়ে যাই তখন 0 হয়ে যাচ্ছে। এখানেও সেম। তাহলে আমি এই টোটাল টার্মটাকে যদি সমান 0 ধরি, তাহলে ওয়াইটা 0 বলতে পারি, ওয়াইটা বাদ যাচ্ছে, শুধু এই লেফট সাইডটা থাকছে। লেফট সাইডে এই যে a1 a2 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, ধরো 3 4 5 6 অথবা 2x এরকম কিছু কনস্ট্যান্ট ভ্যালু আর কি। হ্যাঁ, তাহলে এই টোটাল টার্মটা সমান আমি 0 বলতে পারবো, এবং সেখানে d কে যদি আমি m দ্বারা রিপ্লেস করে দেই, দেন ওইটাকে বলবো আমরা অক্সিলারি ফর্ম। ক্লিয়ার কিনা? বুঝছি স্যার। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে কিভাবে সলিউশন পাবো একটা একটা লিনিয়ার হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে। যদি সলিউশন বের করতে চাই, সলিউশন y সমান হচ্ছে cf প্লাস pi। cf কে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, আর pi কে বলা হয় পার্টিকুলার ইন্টিগ্রাল। এবার আমাদের জানতে হবে কিভাবে cf বের করতে হয় আর কিভাবে pi বের করতে হয়। এইটাই হচ্ছে আমাদের এই লিনিয়ার হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে গিয়ে আমাদের শিখতে হবে। তাহলে সলিউশনটা কি দাঁড়ালো? y সমান cf প্লাস pi। cf কে বলছি আমরা কমপ্লিমেন্টারি ফাংশন, আর pi কে বলছি পার্টিকুলার ইন্টিগ্রাল। ক্লিয়ার কিনা সবাই? একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন আর একটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। আচ্ছা, তাহলে আমরা এবার আসি কিভাবে হচ্ছে cf টা বের করব আর কিভাবে pi টা বের করব। শুরুতে আমরা cf টা বের করি। cf টা কিভাবে বের করব? আচ্ছা, cf বের করার জন্য আমার যে ইকুয়েশনটা দেয়া থাকবে, ইকুয়েশনের লেফট সাইড কাজে লাগবে, রাইট সাইডটা দরকার নেই আমার। কোনটা দরকার নাই? রাইট সাইড দরকার নাই, শুধুমাত্র লেফট সাইডটা দরকার। লেফট সাইডে যেটা থাকবে ওইটাকে আমরা ব্যবহার করে আমরা cf টা বের করব। তো লেফট সাইডটাকে কিভাবে কাজে লাগাবো? লেফট সাইডের আমরা অক্সিলারি ফর্মে কনভার্ট করে ফেলবো।
লেফট সাইডটাকে অক্সিলারি ফর্মে কনভার্ট করার পরে দেন হচ্ছে আমরা সিএফ টা বের করব। আচ্ছা, এখন সিএফ বের করার জন্য কয়েকটা রুলস আছে। কিভাবে কি কি রুলস আছে ধরো, আচ্ছা আগে একটা দেখাই, প্রবলেম দেখাই। ধরো এরকম একটা ইকুয়েশন দেয়া আছে, হ্যাঁ, ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 ইন্টু ওয়াই সমান 0, এরকম একটা ইকুয়েশন দেয়া আছে। এখন এইটার সিএফ বের করতে হবে। সিএফ বের করার সময় আমি বলছিলাম বাম পাশে যে টার্মটা আছে, বাম পাশে টার্মের এই ডি এর যে ওয়াই বাদে বাকি যেটা সমান আমি 0 ধরে নিব, আর এটাকে অক্সিলারি ফর্মে কনভার্ট করতে হবে। অক্সিলারি ফর্মে কনভার্ট করা মানে হচ্ছে ডি কে এম দ্বারা রিপ্লেস করতে হবে। তাহলে এটাকে বলতে পারি এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 সমান হচ্ছে 0। আমি ভুলে এখানে ডি লিখছিলাম, এটা হবে এম, উপরে এম লিখে দিছি। তার মানে এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 সমান হচ্ছে 0। এবার এটাকে যদি আমরা সলভ করি, এই ইকুয়েশনটাকে এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 2, এটা একটা মিডল টার্ম করে সলভ করা যাবে না, এটাকে সলভ করা যাবে। এটাকে সলভ করলে এটার সলিউশন আসবে 1 এবং 2। এটা সলিউশন কত কত আসবে? 1 and 2। এদেরকে বলা হয় রুট। এদেরকে কি বলা হয়? রুট বলা হয়। তো এই যে এই যে আমার ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটাকে সলভ করলে আমরা এক বা একাধিক রুট পেতে পারি, এক বা একাধিক রুট পেতে পারি। সেই রুটগুলা সিমিলারও হতে পারে, রুটগুলো আবার ডিস্টিংক্ট হতে পারে, মানে আলাদা আলাদাও হতে পারে, আবার রুটগুলা রিয়েল নাম্বারও হতে পারে, রুটগুলো আবার ইমাজিনারি নাম্বারও হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। তো এক একটার জন্য এক এক রকমের নিয়ম। যদি রুট গুলো তোমার রিয়েল নাম্বার হয় এবং ডিস্টিংক্ট হয়, রিয়েল নাম্বার এবং ডিস্টিংক্ট হয়, ডিস্টিংক্ট মানে হচ্ছে ভিন্ন ভিন্ন, একটা আসলে 1 আর একটা আসলে 3, দুটো কিন্তু রিয়েল নাম্বার প্লাস ডিফারেন্ট ভ্যালু। যদি এরকম হয় তখন সিএফ যেটা হবে, সিএফটা হবে এই ফর্মে c1 e to the power m1x। এই m1 হচ্ছে রুট, প্রথম রুটটা c1 e to the power m1x প্লাস c2 e to the power m2x, মানে যতগুলো আসবে ততগুলো। যদি আমার একটা সলিউশন আসে তখন এই একটা টার্ম আসবে, যদি আমার দুইটা সলিউশন আসে, দুইটা রুট আসে, তখন এরকম দুইটা টার্ম আসবে। তখন এগুলো c1 c2 c3 c4 এরকম করে করে ইনক্রিজ হবে। আমার কথা ক্লিয়ার কিনা? তাহলে কি হবে, সূত্রটা কি হবে? যদি রিয়েল নাম্বার এবং ডিস্টিংক্ট হয় তখন সূত্রটা হলো c1 e to the power m1x plus c2 e to the power m2x plus c3 e to the power m3x, এরকম করে করে ইনক্রিজ হবে। তাহলে যদি এইটার কথা চিন্তা করি, এই প্রবলেমের সলিউশন আসলো 1 এবং 2। এই 1 2 হচ্ছে রিয়েল নাম্বার এবং ডিস্টিংক্ট ভ্যালু, ভিন্ন ভিন্ন ভ্যালু। তাহলে এটার সিএফ কত হবে? c1, ভুল লিখছি, এখানটাতে আমার হবে ই টু দি পাওয়ার হবে, আমি এখানে ই টু দি পাওয়ার না লিখে এখানে এম লিখছি। আচ্ছা, এটা তারা আমি লিখে দিচ্ছি এখানটাতে। আচ্ছা, তার মানে সূত্রটা হচ্ছে c1 e to the power m1x। m1 মানে হলো প্রথম রুট, m2 মানে হচ্ছে দ্বিতীয় রুট। তাহলে এখানে হবে c1 e to the power m1। m1 এর মান কত? 1। তো 1 যেহেতু থাকে, 1x মানে হচ্ছে শুধুমাত্র x ই থাকবে, c1 e to the power x প্লাস c2 e to the power m2x। m2 এর মান কত এখানটাতে? 2, এই 2x। তার মানে এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা যদি সিএফ বের করতে চাই, সিএফ এর মান হবে এইটা c1 e to the power x প্লাস c2 e to the power twice x। বুঝতে পারছি কিনা? ইয়েস অর নো? ইয়েস স্যার। আচ্ছা, আমার সিস্টেমের চার্জ প্রায় শেষের দিকে, আর তোমাদের ক্লাসের টাইমও মেবি শেষ। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট ক্লাসে বাকি যেগুলো আছে বাকিটা শেষ করে দিব। হ্যাঁ, কারো কোনো আর কোশ্চেন আছে কিনা? হ্যাঁ বলো। স্যার ওই যে স্যার সেকেন্ড অর্ডার ডিগ্রি যেখানে, ওখানে স্যার ইন্টিগ্রেশন অফ 1/x এ ln x না লিখে স্যার log x কেন লেখা হলো স্যার? 1/x মানে ln x হওয়ার কথা, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ওটা হয়তো আমি log x আর ln x এর পার্থক্য কি?
না স্যার একটা বেস তো হ্যাঁ স্যার নিয়ম তো এটাই জানি স্যার, ওর জন্য জিজ্ঞেস করছি আর কি। আচ্ছা, তার সমস্যা নাই, তুমি ওখানটাতে লন এক্স লিখতে পারো, সেটা সমস্যা নাই। আমি আমি যদি সম্ভবত বেজের একটা কি ডিফারেন্স আছে মনে হয়, লগ 10 সামথিং কি একটা, আমার আসলে এক্সাক্ট খেয়াল স্যার নাই। লগের বেসটা 10 হয় আর লনের বেসটা ই হয়। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা ইয়ে আছে, আমার এক্সাক্ট খেয়াল নাই। তাহলে তোমরা ইয়া করে দিও, এটাকে লন লিখে দিও, সমস্যা নাই। যেখানটাতে 1/x আছে 1/x এর আচ্ছা স্যার রাশিভিত্তিক লগ লন না, হ্যাঁ হ্যাঁ, রাশিভিত্তিক লগকে লন বলা হয়। লগ ই মানে হচ্ছে লন। লগ ই মানে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ সেটাও ঠিক আছে, লগ ই মানে হচ্ছে লন। তো লগ এক্স এখানটাতে লেখা যায়, সেটা প্রবলেম নাই। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। আমরা আবার আমাদের নেক্সট উইকে আবার দেখা হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ। নমস্কার স্যার। নমস্কার স্যার। আসসালামু আলাইকুম